আজকাল অ্যাডভার্টাইজমেন্টে আমরা প্রায়ই দেখে থাকি বা শুনে থাকি যে মিউচুয়াল ফান্ড সাহি হ্যায় বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। কিন্তু অনেকেরই ঠিকমতো ধারণা নেই যে মিউচুয়াল ফান্ড আসলে কি, মিউচুয়াল ফান্ড কত রকমের, মিউচুয়াল ফান্ডগুলি কিভাবে কাজ করে বা কার ক্ষেত্রে কি রকম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত। এর ফলে প্রায়শই আমরা ব্রোকার বা মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলির এজেন্টদের উপর ডিপেন্ডেন্ট হয়ে ভুল জায়গায় ইনভেস্ট করে বসি। আমরা মিউচুয়াল ফান্ড সংক্রান্ত সমস্ত টপিকগুলিকে একটি সিরিজের আকারে আপনাদের কাছে নিয়ে এসেছি। সিরিজের সব ভিডিওগুলি মন দিয়ে দেখুন। আশা করি সকল ভিডিও দেখার পর মিউচুয়াল ফান্ড নিয়ে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। এই ভিডিওতে আমরা জানব মিউচুয়াল ফান্ড কি, এছাড়াও আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ডের বেনিফিটস এবং লিমিটেশনস। নমস্কার, বিধিমত বিনিয়োগ চ্যানেলে আপনাকে স্বাগত। এখানে আমরা আপনাকে কোনো ইনভেস্টমেন্ট রেকমেন্ডেশন বা অ্যাডভাইস দেব না। আপনি বিনিয়োগের পথ নিজেই খুঁজে পাবেন। আমাদের লক্ষ্য ফিনান্সিয়াল লিটারেসিকে প্রতিটি বাঙালির কাছে সহজ, সরল, প্রাঞ্জল ভাষায় পৌঁছে দেওয়া। আপনি একজন টিচার, গভর্নমেন্ট সার্ভিসম্যান, বিজনেসম্যান বা কোনো প্রাইভেট জব হোল্ডার, অথবা আপনি একজন সেলফ এমপ্লয়েড। আমাদের সাধারণ বাঙালি কনসেপ্ট হলো প্রতি মাসে আমরা যা ইনকাম করি তার থেকে প্রয়োজনীয় খরচ বাদ দিলে যেটি হাতে থাকে সেটি হলো সেভিংস। ইন জেনারেল বাঙালি ফ্যামিলিগুলিতে চারটি সেভিং ইনভেস্টমেন্ট অপশন খুবই কমন: সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট, গোল্ড এবং জুয়েলারি এবং রিয়েল এস্টেট। এগুলি ছাড়া অন্যান্য সেভিংস বা ইনভেস্টমেন্ট অপশনগুলি হলো গভর্নমেন্ট বন্ড, কর্পোরেট বন্ড, এনপিএস, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, স্টক মার্কেট, ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান এবং নবতম সংযোজন হলো ক্রিপ্টোকারেন্সি ও বিটকয়েন। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে মেডিকেল ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, মোটর ইন্স্যুরেন্স ইত্যাদি আমাদের প্রত্যেকের নিজের এবং ফ্যামিলির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলি কোনো ইনভেস্টমেন্ট অপশন নয়। আমরা সমস্ত ইনভেস্টমেন্ট একটি মাপকাঠির ওপর বিচার করব, সেটি হলো RTR ফ্যাক্টর। প্রথমের আর হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমরা ইনভেস্টেড ক্যাপিটালের ওপর ম্যাক্সিমাম কত পার্সেন্ট রিটার্ন পাচ্ছি। মাঝের টি হলো টাইম ইল্যাপসড। রিটার্ন পার্সেন্টেজ দেখলেই হবে না, এটাও মাথায় রাখতে হবে যে কত সময়ের মধ্যে সেটি আমরা পাচ্ছি এবং সেটি আমাদের ইনভেস্টমেন্ট গোল টাইমিং এর সাথে খাপ খাচ্ছে কিনা। শেষের আর হলো রিস্ক ইনভলভড। এটি সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ আমাদের কষ্টার্জিত অর্থ বেশি লাভের আশায় কখনোই আমরা ভুল জায়গায় ইনভেস্ট করব না। কিছু রিস্ক নিলেও সেটি হবে অ্যাকর্ডিং টু আওয়ার রিস্ক প্রোফাইল ম্যানেজমেন্ট এবিলিটি অ্যান্ড থ্রো প্রপার অ্যাসেট অ্যালোকেশন। এই RTR ফ্যাক্টরের হিসাবে কমন ইনভেস্টমেন্ট অপশনগুলিকে বিচার করলে দেখা যাবে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে রিটার্ন অন ইনভেস্টমেন্ট খুবই কম, 4 to 6%, কিন্তু আপনার অর্থ হাইলি সিকিউরড। রেকারিং ডিপোজিট বা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে রিটার্ন পার্সেন্টেজ সেভিংস অ্যাকাউন্টের তুলনায় বেশি, কিন্তু ইনফ্লেশন রেটকে বিট করতে পারে না। তবে এখানে আপনার অর্থ একটি নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত সিকিউরড। গোল্ড এবং জুয়েলারিতে রিটার্ন বেশি হলেও তা ফ্লাকচুয়েট করে, তাই এখানে ইনভেস্টমেন্ট বেশ রিস্কি। রিয়েল এস্টেটের ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট মোটামুটি সিকিউরড, তবে রিটার্ন খুবই ফ্লাকচুয়েট করে। যেমন 2010-এতে রিটার্ন ছিল প্রায় 30%, সেটি 2019 এসে দাঁড়ায় 5%।
রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটি বড় ড্রব্যাক হলো ইউ নিড এ লট অফ মানি টু ইনভেস্ট। এগুলি ছেড়ে আপনি ডাইরেক্ট স্টক মার্কেটে ইনভেস্টের কথা ভাবছেন, সেখানে আপনি কম সময়ে বেশি রিটার্ন পেতে পারেন। কিন্তু স্টক মার্কেট নামটা শুনলেই প্রথমেই আপনার মাথায় যে কথাটি আসবে সেটি হলো রিস্ক। কিন্তু সেখানে সাকসেস পাওয়া অসম্ভব নয়। প্রপার লার্নিং, ট্রেনিং, গাইড ও ইনস্ট্রাকশন এবং প্রচুর প্র্যাকটিস আপনাকে সাকসেসফুল করে তুলতে পারে। স্টক মার্কেটের রিস্ককে বাগে আনতে নলেজ প্লাস অ্যাডভাইস, ইনফরমেশন, টেকনোলজি, প্র্যাকটিস, প্রসেস এবং সর্বোপরি আপনার ইনসাইট, এই সমস্ত কিছুর মেলবন্ধন ঘটাতে হবে। এগুলি অসম্ভব নয়, কিন্তু কষ্টসাধ্য, সময় সাপেক্ষ এবং নট কম্প্যাটেবল ফর নিউ ইনভেস্টার্স। কমন সেভিং বা ইনভেস্টমেন্ট অপশনস এবং হাইলি রিস্কি স্টক মার্কেট, এই দুয়ের ঠিক মাঝামাঝি পজিশনে যেটি রয়েছে সেটি হলো মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড কথাটি দুটি পার্ট। মিউচুয়াল কথার অর্থ হলো কমন এবং ফান্ড কথার অর্থ হলো জমাকৃত অর্থরাশি বা তহবিল। সংক্ষেপে বলা যায় কমন ফান্ড। অনেকজন মিলে কম বেশি কিছু কিছু অর্থরাশি জমা করে একটি বড় তহবিল বানানো হয়। সেটিকে বলা হয় অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা AUM। যে কোম্পানির আন্ডারে AUM জমা হয় তাকে বলা হয় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা AMC। AMC একজন ব্যক্তিকে AUM সামলানোর দায়ভার দেয়। তিনি হলেন ফান্ড ম্যানেজার। ফান্ড ম্যানেজারের ব্যাকআপ হিসেবে থাকে একটি পুরো রিসার্চ এবং অ্যানালিসিস টিম। কোথায় কত পরিমাণ টাকা ইনভেস্ট করা হবে তার পুরো দায়িত্ব থাকে ফান্ড ম্যানেজারের। ইনভেস্টমেন্ট থেকে যে রিটার্ন আসে তার থেকে কিছু অংশ বাদ যায় ফান্ড মেনটেন্যান্স কস্ট হিসাবে। এটিকে বলা হয়ে থাকে এক্সপেন্স রেশিও। বাকি অংশ ফান্ড হোল্ডারদের দেওয়া হয় অ্যাজ রিটার্নস। অল ওভার মিউচুয়াল ফান্ডগুলিকে আমরা তিনটি ক্যাটাগরিতে ভাগ করতে পারি। বাই স্ট্রাকচার, ওপেন এন্ডেড ফান্ড। এটি এমন একটি ফান্ড যেখানে একজন বিনিয়োগকারী সারা বছর ধরে মিউচুয়াল ফান্ডের ইউনিট বাই বা সেল করতে পারে। এই স্কিমের আওতায় ট্রানজ্যাকশনের ক্ষেত্রে তেমন কোনো বাধা নেই। এর সহজ অর্থ হলো একজন বিনিয়োগকারী তার নিজের সুবিধামতো যে কোনো বিজনেস ডেতে ইউনিট কিনতে এবং ফান্ড থেকে বেরিয়ে যেতে পারবে। ওপেন এন্ডেড ফান্ডের ক্ষেত্রে ম্যাচুরিটির কোনো নির্দিষ্ট সময় নেই এবং তাই সর্বোচ্চ 99 ইয়ার পর্যন্ত চলতে পারে। এই রকম ফান্ডের লিকুইডিটি সব থেকে বেশি। ক্লোজড এন্ডেড ফান্ড, এই রকম ফান্ডে বিনিয়োগের কিছু লিমিটেশনস রয়েছে। এই ফান্ডে একজন বিনিয়োগকারী তখনই ইউনিট কিনতে পারবেন যখন এএমসি একটি নিউ ফান্ড অফার বা এনএফও লঞ্চ করে। ম্যাচুরিটির সময় না আসা পর্যন্ত বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডের ইউনিট বিক্রি করতে পারবে না। এই মেয়াদে কেউ চাইলে আর নতুন কোনো ইউনিটও কিনতে পারবে না। ইন্টারভাল ফান্ড, এই ফান্ডটি ওপেন এন্ডেড ফান্ড এবং ক্লোজ এন্ডেড ফান্ডের মিক্সচার। ইন্টারভাল ফান্ডের ক্ষেত্রে বিনিয়োগকারীদের ফান্ড হাউস দ্বারা নির্ধারিত নির্দিষ্ট সময়ে তাদের ইউনিট বাই বা সেল করার অনুমতি দেওয়া হয়। অন্য সময় এই ফান্ডে ট্রানজাকশন বন্ধ থাকে। বাই অ্যাসেট ক্লাস, ইকুইটি ফান্ডস, এই ফান্ড প্রাথমিকভাবে বিভিন্ন কোম্পানির স্টক বা শেয়ারে বিনিয়োগ করে। একটি ফান্ড তখনই ইকুইটি ফান্ড হিসাবে বিবেচিত হবে যদি তার নেট অ্যাসেটের মিনিমাম 65% ইকুইটিতে ইনভেস্ট করে। এক্ষেত্রে রিস্ক যেমন হাই, তেমনি অন্যদিকে হাইয়েস্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাওয়া সম্ভব। ইকুইটি ফান্ডস দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আদর্শ, উইথ এ ভিউ টু ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। ডেব্ট ফান্ডস, এই ফান্ডগুলি প্রধানত
ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং ইনস্ট্রুমেন্ট যেমন গভর্নমেন্ট বন্ডস, ট্রেজারি বিলস, কোম্পানি ডিবেঞ্চার্স, কর্পোরেট বন্ডস, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট এবং ফিক্সড ইনকাম সিকিউরিটিজ ও অ্যাসেটে ইনভেস্ট করে। ডেট ফান্ডগুলি স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী বন্ডেও বিনিয়োগ করে থাকে। এই ফান্ডের মূল উদ্দেশ্য হলো আয় বৃদ্ধির পাশাপাশি মূলধনের সুরক্ষা। যেসব ইনভেস্টররা রিস্ক নিতে চান না বা যারা তাদের ক্যাপিটালকে সর্বদা নিরাপদ দেখতে চান, তাদের জন্য উপযুক্ত হলো এই ডেট ফান্ড। তবে ডেট ফান্ডের ক্ষেত্রে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইকুইটি ফান্ডের তুলনায় বেশ কম। হাইব্রিড ফান্ড, হাইব্রিড শব্দটি থেকেই বোঝা যায় যে এই ফান্ডগুলি স্টক এবং বন্ড উভয় ক্ষেত্রেই বিনিয়োগ করে থাকে। যদিও স্টক এবং বন্ডের মধ্যে এই বিনিয়োগের অনুপাত পরিস্থিতি অনুযায়ী সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে। পোর্টফোলিও ব্যালেন্সিং নেচারের কারণে একে ব্যালেন্সড ফান্ডও বলা হয়ে থাকে। যারা রিস্ক এবং রিটার্নের মাঝে একটু ব্যালেন্স করে চলা পছন্দ করেন, তাদের জন্য হাইব্রিড ফান্ড হলো আদর্শ। বাই ইনভেস্টমেন্ট অবজেক্টিভ, ডাইভার্সিফাইড ফান্ড, কোনো ফান্ড যখন পোর্টফোলিও রিস্ক কমাতে বিভিন্ন টাইপের সিকিউরিটিতে ইনভেস্ট করে, তখন তাকে ডাইভার্সিফাইড ফান্ড বলা হয়। ফান্ড ম্যানেজার ইনভেস্টের জন্য ডিফারেন্ট সেক্টরকে বেছে নেয়, যাতে কোনো একটি বিশেষ সেক্টর ভালো পারফর্ম না করতে পারলেও ওভারঅল পোর্টফোলিওর চরম ঝুঁকির সম্মুখীন না হয়। মার্কেটের ভলাটিলিটির এগেনস্টে লড়াই করার জন্য এই ফান্ড খুবই উপযুক্ত। একজন নতুন বিনিয়োগকারীর সর্বদা তার প্রথম মিউচুয়াল ফান্ড বিনিয়োগ হিসাবে একটি ডাইভার্সিফাইড ফান্ডকে বেছে নেওয়া উচিত। লিকুইড ফান্ড, এই ফান্ডগুলি স্বল্পমেয়াদী ইনস্ট্রুমেন্টগুলিতে বিনিয়োগ করে, যেমন 91 ডেজের আগে ম্যাচিওর হয় এমন মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, যেমন কমার্শিয়াল পেপার, সার্টিফিকেট অফ ডিপোজিট, বিল, বন্ড এটসেট্রা। লিকুইড ফান্ডকে বিনিয়োগকারীরা শর্ট টার্ম ফিক্সড ডিপোজিটের অল্টারনেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন। বিনিয়োগকারীদের লিকুইডিটি প্রদানের জন্য এই রকম ফান্ডগুলি 1 বছরেরও কম মেয়াদের ডেব্ট ইনস্ট্রুমেন্টগুলিতে ইনভেস্ট করে। ইএলএসএস, এটি হলো ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ড। এই ট্যাক্স সেভিং ফান্ডটি ভারতের সেরা 7 প্রকার মিউচুয়াল ফান্ডের সবচেয়ে জনপ্রিয় স্কিমগুলির মধ্যে একটি, এবং বেশিরভাগ তরুণ বিনিয়োগকারীরা এটি পছন্দ করে। এই ফান্ডে বিনিয়োগকারী ইনকাম ট্যাক্সের 80C সেকশনে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা ট্যাক্স ছাড় পেয়ে থাকে। ইএলএসএস তহবিলের ইনবিল্ট লক ইন পিরিয়ড হলো 3 ইয়ার্স। গত 10 বছরে এই ধরনের ফান্ডের গড় রিটার্ন প্রদানের একটি ভালো ট্র্যাক রেকর্ড কিন্তু আমরা দেখতে পাই। আদর্শভাবে এই তহবিল বেতনভোগী শ্রেণীর কর্মচারীদের জন্যই বেশি উপযুক্ত, যারা ট্যাক্স সেভিং বেনিফিটের সাথে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনও চান। ইনকাম ফান্ড, এটি আসলে একটি ডেব্ট ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড, যা বিনিয়োগকারীদের ক্যাপিটাল প্রোটেকশনের পাশাপাশি অ্যাডিকুয়েট ইনকামও প্রদান করে। ফান্ড ম্যানেজার স্থায়ী আয় বহনকারী ইনস্ট্রুমেন্ট যেমন কমার্শিয়াল পেপার, সার্টিফিকেট অফ ডিপোজিট, কর্পোরেট বন্ড, ডিবেঞ্চার, গভর্নমেন্ট সিকিউরিটিসে প্রচুর পরিমাণ ইনভেস্ট করে। এই ফান্ডের 75% থেকে 80% হলো ডেব্ট প্রোডাক্ট এবং বাকি পার্ট হলো ইকুইটি। ফিক্সড ডিপোজিটের থেকে বেশি রিটার্ন দেওয়ার ট্র্যাক রেকর্ড এই ইনকাম ফান্ডের রয়েছে। অবসরপ্রাপ্ত ব্যক্তি যারা রেগুলার ইন্টারভ্যালে ইনকাম করতে চান, তাদের জন্য এই ফান্ডটি হলো আইডিয়াল। এই ফান্ডটি ভারতের 7টি সেরা মিউচুয়াল ফান্ডগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সিনিয়র সিটিজেনরা বেশি পছন্দ করেন এটি। চলুন এবার দেখে নেওয়া যাক মিউচুয়াল ফান্ডের ভালো দিকগুলি কি কি। অন্যান্য ইনভেস্টমেন্টের তুলনায় মিউচুয়াল ফান্ডে খুব সহজে ইনভেস্ট করা যায়। কোনো তৃতীয় ব্যক্তির সাহায্য ছাড়া আপনি নিজেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ওয়েবসাইটে গিয়ে ইকেওয়াইসি করে খুব সহজেই ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন।
মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্টও খুবই কম, মাত্র 500 টাকা থেকে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি শুরু করা যায়। বেশিরভাগ ক্ষেত্রে অটোমেটিক ইনভেস্টমেন্ট অপশন অ্যাভেলেবেল। এর দ্বারা আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওর সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টকে ই ম্যান্ডেট দ্বারা যুক্ত করে দিতে পারেন। প্রতি মাসের নির্দিষ্ট দিনে ব্যাংক অ্যাকাউন্ট থেকে পূর্ব নির্ধারিত টাকা আপনার মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ড কেনেন কারণ তাদের নিজস্ব পোর্টফোলিও পরিচালনা করার সময় বা দক্ষতা নেই। মিউচুয়াল ফান্ড পরিচালিত হয় দক্ষ এবং পেশাগতভাবে অভিজ্ঞ ম্যানেজারদের দ্বারা। একটি রিসার্চ টিমের ব্যাকআপ সবসময় তাদের সাথে থাকে। ফান্ড ম্যানেজারগুলি ফান্ডগুলিকে এমনভাবে চ্যানেলাইজ করেন যাতে ম্যাক্সিমাম রিটার্ন পাওয়া যায়। ডাইভার্সিফিকেশনের পিছনে মূল ধারণাটি হলো অর্থরাশিকে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করা, যাতে কোনো একটি নির্দিষ্ট সেক্টরে বিনিয়োগের ক্ষতি অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের লাভের দ্বারা পূরণ করা সম্ভব হয়। পৃথক স্টক বা বন্ড কেনার পরিবর্তে মিউচুয়াল ফান্ডে ইউনিট ক্রয় একটি সেরা বিকল্প। মিউচুয়াল ফান্ড একটি পোর্টফোলিওতে বৈচিত্র্য প্রদান করে। এর ফলে বিনিয়োগের ঝুঁকি ছড়িয়ে পড়ে এবং ঝুঁকি হ্রাস হয়ে একটি নির্দিষ্ট লেভেলে কমে আসে। মিউচুয়াল ফান্ডের অপারেটিং খরচ তুলনামূলকভাবে কম। অন্যদিকে পলিসি অব দ্য ভেরিয়াস স্ট্যাটুটরি অথরিটিস অনুসারে মিউচুয়াল ফান্ড পরিচালনাকারী সংস্থাগুলি বিনিয়োগকারীদের ওপর কেবল নির্দিষ্ট শতাংশ খরচই স্থানান্তর করতে পারে। ম্যানেজমেন্ট এক্সপেন্সের মতো অতিরিক্ত ব্যয় সংস্থাকে বহন করতে হবে। বিনিয়োগকারীরা সাধারণত মিউচুয়াল ফান্ডে অন্যান্য ইনভেস্টমেন্টের তুলনায় বেশি রিটার্ন পান। খুব খারাপ পারফরমেন্স দিলেও রিটার্ন সেভিংস অ্যাকাউন্টের তুলনায় বেশি হবে। ম্যাক্সিমাম রিটার্নের কথা যদি বলেন, কিছু ক্ষেত্রে তা 30%কেও ছাড়িয়ে যেতে পারে। প্রতি মাসে ছোট ছোট অ্যামাউন্ট ইনস্টলমেন্টের আকারে জমা করে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। আবার বড় অ্যামাউন্ট একসাথেও জমা করতে পারেন। প্রথমটি হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি এবং দ্বিতীয়টি হলো লামসাম ইনভেস্টমেন্ট। মিউচুয়াল ফান্ডগুলি অত্যন্ত নিয়ন্ত্রিত। ফান্ড ম্যানেজারকে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় নথিপত্র সেবির কাছে জমা দিতে হয় এবং অনুমোদন নিতে হয়। মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলি একজন বিনিয়োগকারীকে কোনো চার্জ ছাড়াই যখন খুশি একটি স্কিম থেকে অন্য স্কিমে সুইচ করার বিকল্প দেয়। এতে বিনিয়োগকারী বিভিন্ন স্কিমের সুবিধা নিতে পারবে এবং তিনি তার রিটার্নকে ম্যাক্সিমাইজ করতে পারবেন। একটি ইন্ডিভিজুয়াল স্টকের মতো মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদেরকে তাদের হোল্ডিংসগুলি যখন প্রয়োজন মনে করে তখনই লিকুইডেট করার অনুমতি দেয়। একজন বিনিয়োগকারীর যে কোনো সময় একটি মিউচুয়াল ফান্ড পরিত্যাগ করে যেতে পারে। ক্লোজড এন্ডেড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই নিয়মের কিছুটা ব্যতিক্রম হতে পারে। ইএলএসএস টাইপের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে ইনকাম ট্যাক্স অ্যাক্টের একটি সি সেকশনে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ডিডাকশন পাওয়া যেতে পারে। যেহেতু মিউচুয়াল ফান্ডে ইউনিটগুলির পারচেস এবং রিডেমশন হাইলি সিকিউরড কম্পিউটারাইজ সিস্টেমের মাধ্যমে নিয়মিতভাবে মেনটেন করা হয়, তাই মিউচুয়াল ফান্ড সংস্থাগুলি সমস্ত বিনিয়োগের বিষয়ে একটি স্পষ্ট বিবৃতি দিতে পারে এবং ইনভেস্টররা তাদের ইনভেস্টমেন্ট সহজেই ট্র্যাক করতে পারে। সেবি সমস্ত মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলিকে তাদের নেট অ্যাসেট ভ্যালু প্রকাশ করতে বাধ্য করেছে। এনএভি দৈনিক ভিত্তিতে গণনা করা হয় এবং রেগুলারলি মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয়। একইভাবে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলি তাদের ইনভেস্টরদের কাছে এবং অন্যদের কাছে তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টও প্রকাশ করে। মিউচুয়াল ফান্ডে যেদিন ইনভেস্টমেন্ট হচ্ছে সেই দিনের এনএভির ওপর বেস করে ইউনিট ক্যালকুলেশন করা হয়। এবার আমরা দেখে নিই
মিউচুয়াল ফান্ডের ড্রব্যাক বা লিমিটেশনস গুলি কি কি? মিউচুয়াল ফান্ডস আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক। এর কারণ ভবিষ্যতে কি ঘটবে বা ইনভেস্টেড অ্যাসেটের মূল্য বাড়বে না কমবে তা অনুমান করার কোনো উপায় নেই, কারণ মার্কেটকে কখনোই সঠিকভাবে প্রেডিক্ট করা যায় না বা সম্পূর্ণভাবে কন্ট্রোল করাও যায় না। কোনো ইনভেস্টমেন্টই রিস্ক ফ্রি নয়। মিউচুয়াল ফান্ডগুলি বিভিন্ন স্কিমে করা বিনিয়োগের জন্য রিটার্নের কোনো গ্যারান্টি দেয় না। আপনি স্কিমগুলির লাস্ট কয়েক বছরের পারফরমেন্স দেখে একটা আইডিয়া পেতে পারেন মাত্র। ইন্ডিয়াতে প্রায় ৪৪টি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে। সব মিলিয়ে মিউচুয়াল ফান্ডের স্কিমের সংখ্যা প্রায় কয়েক হাজার। এর মধ্যে থেকে পার্টিকুলার কোনো ব্যক্তির পোর্টফোলিও এবং রিস্ক টেকিং ক্যাপাসিটি অনুসারে উপযুক্ত স্কিমটি খুঁজে বের করা কিন্তু বেশ কঠিন। মিউচুয়াল ফান্ড আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করতে সাহায্য করে। এই ডাইভার্সিফিকেশন আপনার ইনভেস্টমেন্ট রিস্ককে কমায়, কিন্তু এতে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট যে বাড়বে তার কোনো গ্যারান্টি নেই। মিউচুয়াল ফান্ডগুলির হিডেন ফি জনপ্রিয়ভাবে 12B1 ফি নামে পরিচিত। এগুলি মূলত অ্যানুয়াল ডিস্ট্রিবিউশন ফি বা মার্কেটিং ফির সমষ্টি। মিউচুয়াল ফান্ডের প্রসপেক্টাসে এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এগুলো কিন্তু পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রেই এগুলি আমাদের চোখ এড়িয়ে যায়। প্রায়শই মিউচুয়াল ফান্ড কোম্পানির এজেন্টরা ভুল বুঝিয়ে বা অর্ধসত্য তথ্য দিয়ে আমাদের মিসলিড করে। তারা সেই সব স্কিমকেই বেশি করে ইনভেস্টরদের কাছে তুলে ধরে যেগুলিতে তাদের কমিশন বেশি বা যে স্কিম বেচলে তাদের টার্গেট ফুলফিল হবে। প্রায় সব রকম বিনিয়োগের ক্ষেত্রেই কিছু না কিছু অসুবিধা এবং সীমাবদ্ধতা থাকবেই। যাই হোক, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও এই সীমাবদ্ধতার তালিকাটি মাথায় রেখে এগোলে অসুবিধা কম হবে আর রিস্কও কিছুটা হ্রাস করা যেতে পারে। মিউচুয়াল ফান্ডের প্রধান উদ্দেশ্য হল ছোট বিনিয়োগকারীদের স্টক, বন্ড, শেয়ার এবং অন্যান্য সিকিউরিটিজে ইনভেস্ট করার সুযোগ করে দেওয়া। এটি ছাড়া তাদের পক্ষে সীমিত ফান্ডে ওইগুলিতে ইনভেস্ট করা সম্ভব হবে না। সর্বোপরি মিউচুয়াল ফান্ডগুলিকে প্রফেশনালি এমনভাবে পরিচালনা করা হয় যে রিস্ক প্রবাবিলিটিকে কমানো যেতে পারে টু সাম এক্সটেন্ট। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলিতে আমরা আলোচনা করব সেবির নতুন গাইডলাইন অনুযায়ী মিউচুয়াল ফান্ড কত রকমের, মিউচুয়াল ফান্ডে ন্যাব বলতে কি বোঝায়, এসআইপি না লামসাম, কোনটিতে আপনার লাভ বেশি, ডাইরেক্ট এবং রেগুলার প্ল্যানের মধ্যে কোনটিকে আপনি বেছে নেবেন, গ্রোথ প্ল্যান নাকি ডিভিডেন্ড প্ল্যান, কোনটিতে রিটার্ন বেশি পাবেন, ইকুইটি ও ডেব্ট ফান্ডের মধ্যে আপনার এজ অনুসারে কোনটি আপনার জন্য মোস্ট কম্প্যাটিবল, মাসের কোন তারিখে এসআইপি করা সব থেকে লাভজনক। জানুন, শিখুন এবং বিনিয়োগ করে নিজের ও পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষিত করুন। নমস্কার।